আজ আমরা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের গভীরে যাব। দেখব কিভাবে নাৎসি প্রচারণা একটা গোটা জাতিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এটা ভাবলে অবাক হতে হয় তাই না, যে কিভাবে একটা পুরো জাতিকে এমন সব ভয়াবহ কাজে সমর্থক করে তোলা সম্ভব। আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। দেখব ইতিহাসের অন্যতম শক্তিশালী এই প্রচারণার পেছনে ঠিক কি মনস্তাত্ত্বিক কৌশল কাজ করেছিল। মজার ব্যাপার হল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরেই। দেখুন, নাৎসিরা শুধু একতরফা বার্তা দিয়েই থামেনি, তারা খুব সুচতুরভাবে মানুষের মস্তিষ্কের কিছু সহজাত দুর্বলতাকে কাজে লাগিয়েছিল। তো এই মনস্তাত্ত্বিক দিকটা বুঝতে আমাদের একটা গবেষণাপত্র সাহায্য করবে। এটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা, যেখানে প্রচারণার এই দিকগুলো খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই কগনিটিভ বায়াস জিনিসটা কি? সহজ কথায়, আমাদের মস্তিষ্ক সবসময় দীর্ঘ যুক্তিতর্কের পথে না গিয়ে অনেক সময় শর্টকাট নেয়, মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সহজ পথ বেছে নেয়। আর নাৎসিরা ঠিক এই মানসিক শর্টকাটগুলোকেই তাদের প্রচারণার মূল হাতিয়ার বানিয়ে ফেলেছিল। তারা মূলত আমাদের চিন্তাভাবনার ৩টা জায়গাকে টার্গেট করেছিল। প্রথমত, আমাদের সামাজিক ধারণা, মানে আমরা অন্যদের কিভাবে দেখি। দ্বিতীয়ত, আমাদের স্মৃতি বা মেমোরি। আর তৃতীয়ত, আমাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। এই ৩টা জিনিসকে নিয়ন্ত্রণ করেই তারা ধীরে ধীরে মানুষের চিন্তা জগৎটাকে নিজেদের পক্ষে নিয়ে আসে। তো তাদের প্রচারণার প্রথম আর সবচেয়ে বড় ধাপটা ছিল অ্যাডলফ হিটলারকে প্রায় একজন দেবতার মতো করে সবার সামনে তুলে ধরা। এই ছবিটার দিকে একবার দেখুন। হিটলারের পেছনে এমনভাবে একটা উজ্জ্বল আলো দেখানো হচ্ছে যেন তিনি কোনো ঐশ্বরিক ব্যক্তিত্ব। তার চেহারায় একটা দৃঢ় অভিব্যক্তি, যা ক্ষমতার প্রতীক। আর পেছনে জার্মানির মানচিত্র, যা জাতীয়তাবাদের অনুভূতিকে উস্কে দিচ্ছে। আসলে এই যে জ্যোতির্বলয় বা আলোর ছটা, এটা কিন্তু শুধু দেখতে সুন্দর লাগার জন্য দেয়া হয়নি। এটা ছিল একটা মনস্তাত্ত্বিক চাল, যাকে বলে হ্যালো এফেক্ট। এর মাধ্যমে মানুষের মনে এমন একটা ধারণা তৈরি করা হয়েছিল যে নেতা যেহেতু এত মহান, তার মানে তিনি যা করেন সেটাই সঠিক, তাকে নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই। এখানে দেখুন, দুটো কৌশলকে কি দারুণভাবে একসাথে ব্যবহার করা হয়েছে। একদিকে নেতাকে একজন জ্ঞানী, কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখানো হচ্ছে, যা মানুষের মনে অথরিটি বায়াস তৈরি করে। মানে জ্ঞানী বা ক্ষমতাবান কেউ কিছু বললে আমরা সহজে বিশ্বাস করে ফেলি। আবার অন্যদিকে দেখানো হচ্ছে যে বিশাল জনতা তাকে অনুসরণ করছে। এটা তৈরি করছে ব্যান্ডওয়াগন এফেক্ট। মানে যখন সবাই কিছু একটা করছে, তখন বাকিদেরও মনে হয় এটাই হয়তো ঠিক, আমারও এটাই করা উচিত। আচ্ছা, একজন ঈশ্বর সদৃশ নেতা তো তৈরি হল, কিন্তু এরপরে ধাপটা ছিল এমন একজন শত্রু তৈরি করা, যার ওপর দেশের সমস্ত সমস্যার দায় চাপানো যায়। এই দুটো ছবির মধ্যেকার পার্থক্যটা একবার খেয়াল করুন। একদিকে আর্যদের দেখানো হচ্ছে শক্তিশালী, আদর্শ হিসেবে, আর অন্যদিকে ইহুদিদের চিত্রিত করা হচ্ছে কুৎসিত আর ভয়ঙ্কর রূপে। এক ঝলকেই কিন্তু আমরা বনাম ওরা এই বিভেদটা স্পষ্ট হয়ে উঠছে। এই ঘৃণাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা করা হয়েছে খুব পরিকল্পিতভাবে, ধাপে ধাপে। প্রথমে বেছে বেছে শুধু খারাপ দিকগুলোই দেখানো হয়েছে। এরপর মানুষের মনোযোগ শুধু সেই নেতিবাচক বিষয়গুলোর দিকেই নিয়ে যাওয়া হয়েছে। আর সবশেষে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে নিজেদের গোষ্ঠী অন্যদের চেয়ে অনেক শ্রেষ্ঠ। এর ফলাফল কি দাঁড়ালো? মানুষের মনে এই ধারণাটা এতটাই গেঁথে গিয়েছিল যে তারা নিজেদের বিশ্বাসের বিরুদ্ধে আর কোনো প্রমাণ দেখতে বা শুনতেই রাজি ছিল না। মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় সেমেলওয়াইজ রিফ্লেক্স। এমনকি যুদ্ধ পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালেও এই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। আদালতের রায় বলা হয়, এই প্রচারণার উদ্দেশ্যই ছিল, আমি কোট করছি, জার্মানদের ইহুদিদের বিরুদ্ধে ক্ষুব্ধ করা, তাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোকে সঠিক প্রমাণ করা এবং মানুষের মনে যদি কোনো সন্দেহ জাগে তা দমন করা। তো শত্রু চিহ্নিত করার পর তাদের শেষ কাজটা ছিল নিজেদের দলের অর্থাৎ ইনগ্রুপের ভেতরের ঐক্য আর সমর্থনকে আরও মজবুত করা। এই পোস্টারগুলোতে বারবার দেখানো হতো এক আদর্শ, পরিশ্রমী জার্মান পরিবারকে। এটা মানুষের মনে ইনগ্রুপ বায়াস বা নিজের দলের প্রতি পক্ষাতিত্বকে আরও উস্কে দিত। মানে আমরাই সেরা, আমাদের এক থাকতে হবে, এই ভাবনাটা আরও দৃঢ় হতো। এই স্লাইডটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা দিক তুলে ধরে। দেখুন কিভাবে তারা ইউজেনিক্সের মতো একটা ভয়াবহ নীতিকে একটা সাধারণ অর্থনৈতিক হিসেবে মানুষের সামনে তুলে ধরেছে। তারা বোঝাতে চেয়েছে একজন অসুস্থ মানুষের পেছনে রাষ্ট্র যে টাকা খরচ করে, সেই একই টাকায় একটা সুস্থ পরিবার চলতে পারে।
এটা সরাসরি মানুষের তাৎক্ষণিক লাভ খোঁজার প্রবণতাকে কাজে লাগায়। এতক্ষণের আলোচনা থেকে আমরা নাৎসি প্রচারণার পুরো নকশাটা কিন্তু বেশ স্পষ্টভাবে বুঝতে পারছি। চলুন সবকিছুকে একবার এক জায়গায় এনে দেখি যে এই প্লেবুকটা ঠিক কিভাবে কাজ করেছিল। এই টেবিলটা পুরো বিষয়টাকে এক নজরে নিয়ে আসে। দেখুন, নেতাকে দেবতার মতো করে দেখিয়ে তারা তৈরি করেছিল একজন প্রশ্নাতীত ব্যক্তিত্ব। এরপর অন্যদের নেতিবাচকভাবে চিত্রিত করে তৈরি করেছিল একজন শত্রু। নিজেদের গোষ্ঠী পরিচয়কে বড় করে দেখিয়ে তারা সব সমর্থন এক করেছিল আর ভিন্ন মতকে চুপ করিয়ে দিয়েছিল। আর সবশেষে জটিল আর ভয়ঙ্কর সব নীতিকে খুব সাধারণ যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করেছিল। এই কৌশলগুলো হয়তো ৮০ বছরেরও বেশি পুরনো, কিন্তু একটু ভাবলেই বোঝা যায় এগুলো আজও আমাদের চারপাশে বিভিন্ন রূপে বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। এখন প্রশ্নটা হলো, আমরা কি এই ধরনের মনস্তাত্ত্বিক চালগুলো চিহ্নিত করতে পারি আর এর থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারি?